হ্যালো মুভি লাভার্স, হাইপ এক্সপ্লেনারে আপনাকে স্বাগতম। তো আজকের গল্প একদমই অসাধারণ। আপনারা নিশ্চয়ই এতদিন আদালতগুলোতে উকিলদের দেখেছেন আসামির মন নিয়ে খেলা করতে, কিন্তু কখনো কি ভেবেছেন যদি ঠিক এর উল্টোটা হয়, যদি একজন আসামি নিজেই উকিলের বুদ্ধির সঙ্গে খেলতে শুরু করে? এই দুর্দান্ত থ্রিলার মুভিটির নাম দ্য ক্লায়েন্ট, যা 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাউথ কোরিয়ান মাস্টারপিস। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ভোর 5টা, হিউন তার বাড়িতে ফিরছে, হাতে ফুলের তোড়া, কারণ আজ তাদের বিবাহবার্ষিকী। কিন্তু বাড়ির কাছে এসেই সে যা দেখলো তাতে তার বুক কেঁপে উঠল। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স আর উৎসুক জনতার ভিড়। ভয়ে ভয়ে সে নিজের অ্যাপার্টমেন্টে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ গেল বেডরুমের বিছানার দিকে। সেখানে রক্তের এক বিশাল দাগ। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাকে তার স্ত্রী সিনিয়র খুনের অভিযোগে গ্রেফতার করলো। প্রেস কনফারেন্সে সরকারি আইনজীবী অ্যালেক্স জানালেন হিউনের স্ত্রী সোনিয়াকে রাত 1টার আশেপাশে হত্যা করা হয়েছে। তবে সিনিয়র মৃতদেহ বা খুনের অস্ত্র কোনোটি এখনো পাওয়া যায়নি। কিন্তু ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে সিনিয়র অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল। খুনের 4 দিন আগে সোনিয়া হিউনের কাছে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স চেয়েছিলেন। অ্যালেক্সের দাবি এই কারণেই খুনটি সংঘটিত হয়েছে। কিন্তু হিউন শুরু থেকেই এই খুনের অভিযোগ অস্বীকার করে আসছে। সে তার আইনজীবী হিসেবে ট্যাঙ্ককে চায়। তবে ট্যাঙ্ক প্রথমে মামলাটি নিতে রাজি হয়নি, কারণ তারও মনে হচ্ছিল এই মামলা জেতার কোনো সম্ভাবনা নেই। ট্যাংয়ের বন্ধু এবং প্রাইভেট ইনভেস্টিগেটর জিয়ং তাকে খোঁচা মেরে বলেন যে হিউন আসলে হারার ভয়ে মামলাটি নিতে চাইছে না। ট্যাং ভাবেন যেহেতু সিনিয়র মৃতদেহ পাওয়া যায়নি, তাই কোনো সরাসরি প্রমাণ ছাড়া কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করাটা যুক্তিসঙ্গত নয়। যদি হিউন দোষী প্রমাণিত হয় তবে তার 18 বছরের জেল হতে পারে। জিয়ান ট্যাঙ্ককে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে সে কিছুতেই এই মামলা জিততে পারবে না। ট্যাঙ্ক যদিও একজন তুখোড় এবং প্রতিভাবান আইনজীবী, কিন্তু সে খুবই আবেগপ্রবণ বটে। ট্যাঙ্কের এই সাফল্য নিয়ে সিনিয়র প্রসিকিউটর ডেন সবসময় কিছুটা ঈর্ষান্বিত। হিউনের মামলায় সরকারের পক্ষ থেকে লড়ছে অ্যালেক্স, যে ট্যাঙ্কের বন্ধুও বটে, আবার চরম শত্রু। অ্যালেক্সের বাবা আবার ট্যাংয়ের মেন্টর ছিলেন। ট্যাং অ্যালেক্সের চেয়ে বেশি সফল, আর এই বিষয়টি অ্যালেক্সকে সবসময় পীড়া দিত। এদিকে জেলের ভিতরে এক রাতে হিউন আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করে। এই খবর শুনেই ট্যাং সিদ্ধান্ত নেন তিনি হিউনের মামলা লড়বেন। এখন ট্যাংয়ের মনে হচ্ছে হিউন হয়তো সত্যি নির্দোষ। ট্যাং এবার ঘটনাস্থলে অর্থাৎ হিউনের বাড়িতে পরিদর্শনে যান। তিনি দেখেন সেখানে ভাঙা কিছু জিনিসপত্র এবং টেবিলের উপর আতপোড়া মোমবাতি পড়ে আছে। ট্যাং জানতে পারেন যে সেই রাতের সিসিটিভি ফুটেজগুলো পুলিশ নিয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো হিউনের নিজের ঘর হওয়া সত্ত্বেও সেখানে তার কোনো আঙুলের ছাপ বা ডিএনএ কিছুই পাওয়া যায়নি। এটা কিভাবে সম্ভব? তবে তদন্তে জানা যায় ট্যাং ফিল্ম প্রোডাকশনে নেগেটিভ ডেভেলপ করার কাজ করত, আর এই নেগেটিভ ডেভেলপমেন্টে ব্যবহৃত রাসায়নিক পদার্থের কারণেই ট্যাংয়ের আঙুলের ত্বক সবসময় পুড়ে থাকে। ট্যাং যখন হিউনের সঙ্গে দেখা করেন তখন হিউন তাকে জানায় যে সোনিয়ার অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু সেই পুরুষটিকে সে কখনো দেখেনি, শুধু ফোনে কথা বলতে শুনেছে। হিউন স্বভাবের দিক থেকে খুবই অন্তর্মুখী, কম কথা বলা এক ধরনের লোক। ট্যাং তাকে বলে, আমি এই ঝামেলার মধ্যে না গিয়ে মামলার জয়ের উপর মনোযোগ দিতে চাই। তবে ভিতরে ভিতরে ট্যাং এখনো নিশ্চিত নন যে হিউন নির্দোষ কিনা। ট্যাং এরপর অ্যালেক্সের সঙ্গে দেখা করেন। অ্যালেক্স ট্যাংকে জানায় সোনিয়ার কোনো প্রেমিক ছিল না, হিউন মিথ্যা বলছে। ট্যাং সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে অ্যালেক্স তা দিতে অস্বীকার করে। সে বলে নিজের প্রমাণ নিজেই খুঁজে নাও। অ্যালেক্স ট্যাংকে সতর্ক করে যে এই মামলা না লড়াই তার জন্য ভালো হবে, না হলে পরে তাকে আফসোস করতে হবে। ট্যাং তখন অ্যালেক্সকে চ্যালেঞ্জ করেন যে তিনি যে কোনো মূল্যে হিউনকে জেল থেকে বের করে আনবেন। ট্যাংয়ের সহকারী ইয়োনাও চায় না যে ট্যাং এই মামলা লড়ুক, কারণ জেতা অসম্ভব। ট্যাংয়ের সেক্রেটারি জানায় যে মাত্র 3 দিনের মধ্যেই কোর্টে মামলা শুনানি শুরু হতে যাচ্ছে, অর্থাৎ সময় খুবই কম। ট্যাং তখন নিজেই প্রমাণ খোঁজার সিদ্ধান্ত নেন। ট্যাং জানতে পারেন খুনটি হয়েছে রাত 12টার দিকে, আর পুলিশ এসেছে রাত 1:30 কারণ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুলিশকে ফোন করে ক্রাইমের খবর দেয়। কিন্তু পুলিশ কে ফোন করেছিল তা জানার প্রয়োজন মনে করেনি। প্রমাণের তালিকার সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও কেউ তা নিয়ে মাথা ঘামায়নি, আর ঘটনাস্থলে আসা পুলিশ অফিসারটিও যেন উধাও। মৃত্যুর 3 দিন আগে সোনিয়া তার মায়ের সঙ্গে দেখা করতে যান। তিনি মাকে বলেছিলেন যে হিউন তাকে খুন করতে পারে, কিন্তু এর কারণ মা জানতে পারেননি। সবারই একই ধারণা, হিউনই সোনিয়ার খুনি। প্রমাণ খুঁজতে ট্যাং তার বন্ধু জিয়ানের সাহায্য নেন। জিয়ানকে তিনি জানান খুনের রাতে হিউন তার চেনা রাস্তা ছেড়ে হাইওয়ের দিকে চলে গিয়েছিল। হিউনের দাবি ঘুমের কারণে সে তার স্বাভাবিক রাস্তা ভুল করে ফেলে এবং হাইওয়ের পাশেই পাথরের সাথে গাড়ি ধাক্কা দেয়। ট্যাং জিয়ানকে বলেন তাদের এমন একজন সাক্ষীকে খুঁজে বের করতে হবে যে সত্যি সেই রাতে হিউনের গাড়িটিকে ধাক্কা খেতে দেখেছিল। জিয়ান মনে করিয়ে দেন 3 দিনের মধ্যেই কোর্টে শুনানি শুরু হবে। এত কম সময়ে এসব করা সম্ভব নয়, কিন্তু ট্যাং নিশ্চিত হয়ে বলেন শুনানি পেছানো হবেই। ট্যাং আদালতে আবেদন জানান যে শুনানির আগে তিনি তার মামলা জুরিদের সামনে পেশ করতে চান। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে মামলাটি 2 সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায়। এদিকে ট্যাং হিউনের ফিল্ম প্রোডাকশন কোম্পানিতে তদন্ত করতে যান, যেখানে তিনি জানতে পারেন সোনিয়ার খুনের 3 দিন আগে তাদের স্টোর রুম থেকে একটি ডামি ডেড বডি গায়েব হয়েছিল, আর সেই দিন
সেদিন স্টোর রুমের চাবি ছিল হিউনের কাছে। এছাড়া ট্যাং হিউনের বিল্ডিং এর ওয়াচম্যানের কাছ থেকে জানতে পারেন যে সোনিয়ার খুনের রাতে রাত 12টার আশপাশে কেউ একজন পার্কিং এ থাকা গাড়িগুলোর লক অ্যালার্মের সাথে কারসাজি করে, ফলে সব গাড়ির অ্যালার্ম একসঙ্গে বাজতে শুরু করে। অ্যালার্ম দেখতে ওয়াচম্যান পার্কিং এ যান। বিল্ডিং এর সিসিটিভি রুম থেকে জানা যায় মামলাটি দেখভাল করা পুলিশ অফিসার লি রাত 1টার দিকে তাদের কাছ থেকে ফুটেজ নিয়ে যান। ট্যাং অবাক হন। পুলিশ যদি ঘটনাস্থলে রাত 1:30 আসে তবে তার 8 ঘন্টা আগেই তারা ফুটেজ কিভাবে নিল। ট্যাং বুঝতে পারেন বড়সড় কিছু একটা লুকানো হচ্ছে। ইন্সপেক্টর লি সেই ফুটেজ সরকারি উকিল অ্যালেক্সকে দিয়েছেন। অন্যদিকে জিয়ান হাইওয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে জানতে পারে যে খুনের 2 রাত আগে তারা হাইওয়েতে একটি গাড়ি থামিয়েছিল যেটিতে একটি মৃতদেহ পাওয়া যায়, কিন্তু চালক ক্যাপ দিয়ে মুখ ঢাকা থাকায় তার চেহারা ঠিকভাবে দেখা যায়নি। ট্যাং হিউনকে সাহস যোগাতে সিনিয়র সাথে তার একটি ছবি দেখান। হিউন জানায় ছবিটি তাদের বাগদানের সময়। হিউন ট্যাংকে বলে যে সে তার উপর যেন বিশ্বাস রাখে যে ট্যাং তাকে নির্দোষ প্রমাণ করবে। ট্যাং তখন তার সেক্রেটারিকে 2টি মোমবাতি এনে দেন। তিনি বলেন ঘটনাস্থলে 4টি মোমবাতি পাওয়া গিয়েছিল, যার মধ্যে 3টি পুরোপুরি গলে গিয়েছিল আর একটি ছিল আধা পোড়া। হয়তো সিনিয়র রাত 10টায় 3টি মোমবাতি জ্বালিয়েছিলেন আর খুনি সোনিয়াকে খুন করার পর রাত 12টার দিকে 4র্থ মোমবাতিতেই জ্বালিয়েছিলেন। তিনি পরীক্ষা করে দেখতে বলেন যে একটি মোমবাতি আধা পোড়া হতে কতটা সময় নেয়। এদিকে জিয়ান সেই ক্র্যাশ সাইটে পৌঁছায় যেখানে খুনের রাতে হিউন গাড়ি ধাক্কা মেরেছিল। সেখানে সে একটি দোকান দেখতে পায়, কিন্তু বৃদ্ধ দোকান মালিক তার সাথে কোনো কথাই বলতে রাজি হন না। জিয়ান তার কার্ড রেখে চলে আসেন। ট্যাং মরিয়া হয়ে জানতে চান সেই সিসিটিভি ফুটেজে এমন কি আছে যা অ্যালেক্স বা পুলিশ প্রকাশ করতে চাইছে না। এরপর জুরিদের সামনে মামলার শুনানি শুরু হয়। অ্যালেক্স ফরেনসিক ডাক্তারের কাছে জানতে চান কেন তাদের মনে হয় সোনিয়ার মৃত্যু হয়েছে অথচ তার মৃতদেহ এখনো পাওয়া যায়নি। ডাক্তার জানান বিছানায় যে পরিমাণ রক্ত পাওয়া গেছে তা 3 লিটারেরও বেশি। কোনো মানুষের এত রক্তক্ষরণ হলে তার মৃত্যু নিশ্চিত। ট্যাং ডাক্তারকে প্রশ্ন করেন সোনিয়া কি আহত অবস্থায় নিজের বাড়ি থেকে বাইরে যেতে পারতেন। ডাক্তার বলেন তত্ত্বগতভাবে এটা সম্ভব, কিন্তু এতটা হত একজন মানুষ মেঝেতে রক্তের একটি দাগও না ফেলে বাইরে যেতে পারবেন না। অ্যালেক্স জুরিদের জানান সোনিয়ার মৃত্যু 12টার আশেপাশে হয়েছে এবং একটি মোমবাতি 12:20 জ্বালানো হয়েছিল। খুনের পর এই কাজটি কেবল সেই করতে পারে যে হয় মানসিক বিকারগ্রস্ত অথবা সেই বাড়িতে থাকতে খুবই স্বাচ্ছন্দ্য। আর এই দুটো বৈশিষ্ট্যই হিউনের সাথে মেলে। হিউন অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডারেও ভোগে। বিচারক পরবর্তী শুনানির তারিখ দেন। ট্যাং সোনিয়ার অফিসে তার বান্ধবীর সাথে কথা বলেন। তিনি জানতে পারেন সোনিয়া তার স্বামীকে খুব ভালোবাসতেন আর তার কোনো প্রেমিক ছিল না, বরং মৃত্যুর 1 মাস আগে থেকেই সোনিয়া কোনো কারণে বিষণ্ণতায় ভুগছিলেন। ট্যাং তদন্ত করে জানতে পারেন সোনিয়ার মৃত্যুর 1 মাস আগে হিউন 3 দিনের জন্য নিখোঁজ ছিল এবং সে ফেরার পরে সোনিয়ার মানসিক অবস্থার অবনতি হয়। এদিকে অ্যালেক্স সেই সিসিটিভি ফুটেজটি দেখেন যেখানে লিফটে একজন অচেনা মানুষকে প্রবেশ করতে দেখা যায়, কিন্তু অ্যালেক্স কেন এই ফুটেজটি লুকিয়ে রাখছে তা বোঝা যায় না। ডেন অ্যালেক্সকে জানায় পরের শুনানিতে ট্যাং ইন্সপেক্টর লি কে জেরা করতে পারে, যা তাদের দুজনকেই চিন্তায় ফেলে দেয়। তাদের কথা থেকে বোঝা যায় তারা দুজনেই কিছু একটা লুকাচ্ছে। ট্যাং মরিয়া হয়ে সেই সিসিটিভি ফুটেজ দেখতে চান। ঠিক তখনই ইন্সপেক্টর লি ট্যাং এর সহকারী ইয়োনার সঙ্গে দেখা করেন এবং জানান যে ফুটেজটি এখন কেবল অ্যালেক্সের কাছে আছে, তবে তিনি এর একটি নকল তৈরি করে দিতে পারেন এই শর্তে যে কোর্টে তাকে জেরা করা হবে না। ট্যাং পরের শুনানির তালিকা থেকে লির নাম বাদ দেন। অ্যালেক্স বুঝতে পারে যে লি ট্যাং এর সাথে হাত মিলাতে চলেছে, যা তাকে বিপদে ফেলতে পারে। অ্যালেক্স তখন ট্যাংকে ফাঁদে ফেলার একটি পরিকল্পনা করে। হিউন আবারও জেলে আত্মহত্যার চেষ্টা করে। ইয়োনা ট্যাংকে জানায় যে লি ফুটেজের বিনিময়ে টাকা চাইছে, কিন্তু ট্যাং টাকা দিয়ে প্রমাণ কিনতে চান না। অ্যালেক্স সেই অচেনা লোকটির সঙ্গে দেখা করে যাকে সিসিটিভি ফুটেজে লিফটে ঢুকতে দেখা গিয়েছিল। সেই লোকটি আর কেউ নন, তিনি সেই পুলিশ অফিসার শান, যিনি স্কুল ছাত্রীর খুনের মামলার তদন্ত করছিলেন। এই শানই সেই খামটি ট্যাংয়ের কাছে পাঠিয়েছিলেন, যার ভিতরে ছিল স্কুল ছাত্রী হত্যার কাগজপত্র। অ্যালেক্স শানকে জুরিদের সামনে সাক্ষ্য দিতে বলে। ট্যাং সেই অধ্যাপকের সঙ্গে দেখা করেন যিনি স্কুল ছাত্রীর খুনের মামলার সময় পুলিশের অনুরোধে হিউনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। অধ্যাপক জানান 3 দিন ধরে জেরা করার পরও হিউন মুখ খোলেনি, তবে পুলিশের দৃঢ় বিশ্বাস ছিল হিউনই তাকে খুন করেছে, কারণ খুনের সময় সে কোথায় ছিল তা বলতে পারেনি। সেই মামলার সরকারি উকিল ছিলেন অ্যালেক্স। ট্যাং বুঝতে পারেন অ্যালেক্স এবার তার অতীতের হারের বদলা নিতে চাইছে। ট্যাং ক্ষুব্ধ হয়ে হিউনের সাথে দেখা করেন এবং জানতে চান সে কেন তার কাছ থেকে খুনের কথাটি লুকিয়ে রেখেছিল। ট্যাং রাগে জানতে চান তুমি সত্যি করে বলো, তুমি কি সেই মেয়েটিকে খুন করেছিলে? হিউন তখন আবেগপ্রবণ হয়ে বলে যখন আমার নিজের উকিলই আমাকে বিশ্বাস করছে না তখন বিচারক কি করে বিশ্বাস করবে? তোমার উপর ভরসা রেখে আমি এতদিন বেঁচে আছি। আমি আমার স্ত্রী বা সেই মেয়েটিকে খুন করিনি। ট্যাং হতবাক হয়ে পড়েন। জিয়ান তাকে আশ্বস্ত করে যে তারা অবশ্যই এই মামলাটি জিতবেন। জুরিদের সামনে দ্বিতীয় শুনানি শুরু হয়। সোনিয়ার মা সাক্ষ্য দিয়ে জানান যে মৃত্যুর 3 দিন আগে সোনিয়া তার কাছে এসেছিলেন। সে খুবই ভয় পেয়েছিল এবং বলেছিল তার স্বামী হিউন আসলে সেই রকম নয় যেমনটা সে ভেবেছিল। সে সোনিয়াকে খুনও করে ফেলতে পারে। সোনিয়ার মা দাবি করেন হিউনই সোনিয়ার খুন করেছে এবং
সে একটা দানব। ট্যাং তাকে প্রশ্ন করেন, যখন আপনি জানতেন আপনার মেয়ের জীবন বিপদে তখন কেন তাকে বাড়িতে ফিরতে দিলেন? মা বলেন তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু প্রথম দেখাতেই তিনি বুঝেছিলেন হিউন একজন খারাপ মানুষ। ট্যাং আদালতকে বলেন সোনিয়ার মা তার মেয়েকে নিয়ে অতিরিক্ত অধিকার প্রবণ ছিলেন এবং তিনি চাননি কেউ তার মেয়েকে তার কাছ থেকে কেড়ে নিক। তাই তিনি শুরু থেকেই হিউনের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতেন। শুনানির পর লি ট্যাংকের সহকারীকে সিসিটিভি ফুটেজের একটি কপি দেন, কিন্তু তাতে অন্য কিছু দেখতে পাওয়া যায় না। ইয়োনা ক্ষুব্ধ হন, কিন্তু এটা ছিল অ্যালেক্সের পাতা ফাঁদ, লি এবং ট্যাংকে ফাঁসানোর জন্য। প্রমাণ কেনাবেচা করা একটা অপরাধ, যার জন্য বিচারক ট্যাংকে সতর্ক করে দেন। এদিকে ক্র্যাশ সাইটে সেই বৃদ্ধ দোকান মালিক ফোন করে জিনিয়াকে ডাকেন। তিনি জানান সেই রাতে হিউনের গাড়ি তার ছেলেকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল। তিনি হিউনের গাড়ির নম্বর এবং সময় টুকে রেখেছিলেন ক্ষতিপূরণ চাওয়ার জন্য। অর্থাৎ খুনের রাতে হিউন বাড়ি থেকে অনেক দূরে হাইওয়েতে ছিল। পরে শুনানিতে শানকে কোর্টে পেশ করা হয়। তিনি আদালতকে জানান 1 বছর আগে স্কুল ছাত্রী হত্যার তদন্তকারী অফিসার ছিলেন তিনি এবং হিউন সেই মামলার মূল সন্দেহভাজন হলেও প্রমাণের অভাবে সে মুক্তি পেয়েছিল। শান জানান তিনি হিউনের গতিবিধি লক্ষ্য রাখার জন্য তার বাড়িতে মাইক্রোফোন বসিয়েছিলেন। সেই সময় সোনিয়া তাকে দেখে ফেলেন এবং শান তাকে সব কথা খুলে বলেন। সোনিয়াও তাকে সাহায্য করতে রাজি হন, কিন্তু মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। শান আরও জানান খুনের দিন সোনিয়া তাকে ফোন করে জানিয়েছিল যে তিনি হিউনের বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়েছেন। শান আদালতে সেই কল রেকর্ডিংও পেশ করেন। শান জানান খুনের রাতে তিনি হিউনকে অনুসরণ করেছিলেন, কিন্তু হিউন তাকে ফাঁকি দেয়। তিনি দ্রুত হিউনের বাড়িতে পৌঁছান এবং দেখেন বিছানায় রক্ত আর সোনিয়া গায়েব। শানই তখন পুলিশকে ফোন করে খবর দেন এবং 8 ঘন্টা পর পুলিশ আসে। অ্যালেক্স আদালতকে জানান হিউনের বিরুদ্ধে সোনিয়ার কাছে প্রমাণ ছিল, তাই হিউন তাকে খুন করেছে। ট্যাং আদালতকে বলেন হিউনকে ফাঁসানোর জন্য এটা শান ও অ্যালেক্সের যৌথ ষড়যন্ত্র, কারণ স্কুল ছাত্রী খুনের মামলার প্রসিকিউটরও অ্যালেক্সই ছিল। এরপর বৃদ্ধ দোকানদারকে আবার সাক্ষ্য দেওয়ার জন্য পেশ করা হয়। তিনি জানান সেই রাতে একটি গাড়ি তার ছেলেকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল। পালানোর সময় তিনি গাড়ির নাম্বার ও সময় টুকে রেখেছিলেন, কিন্তু অ্যালেক্স সেই বৃদ্ধের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে দেন। অ্যালেক্স বলে আপনি চালকের মুখ দেখেননি, রাতের অন্ধকারে টর্চের আলোয় কিভাবে এত নিখুঁতভাবে নাম্বার দেখলেন? নিশ্চয়ই আপনাকে টাকা দিয়ে এসব বলতে বলা হয়েছে। অ্যালেক্স বিচারককে জানান যে ট্যাং আগেও প্রমাণ কেনার চেষ্টা করেছেন। অ্যালেক্স বৃদ্ধকে ভয় দেখায় যে কোর্টে মিথ্যা বললে 5 বছরের জেল হবে। বৃদ্ধ ভয় পেয়ে পালাতে শুরু করলে তার সাক্ষ্য বাতিল করে দেওয়া হয়। ট্যাং এখন একটি প্রশ্ন নিয়েই চিন্তিত, যদি হিউন সোনিয়াকে সত্যিই ভালোবাসতো তবে স্কুল ছাত্রী হত্যার কথা সে কেন লুকিয়ে রেখেছিল? ট্যাং কোর্টে হিউনের কাছে সেই একই প্রশ্ন করেন। হিউন জানায় সোনিয়া খুব আবেগপ্রবণ ছিল, সে সত্যিটা হজম করতে পারতো না। আমার ভালোবাসার খাতিরেই আমি ব্যাপারটা লুকিয়েছিলাম, কিন্তু সে আমার বিরুদ্ধে একজন পুলিশ অফিসারের সাথে হাত মেলালো এবং আমার ভালোবাসার বিশ্বাস ভঙ্গ করলো। ট্যাং তখন নিজের ক্লায়েন্ট হওয়া সত্ত্বেও হিউনের উপর দোষ চাপান যে সোনিয়ার মানসিক অবসাদের জন্য সেই দায়ী। ট্যাং হিউনকে প্রশ্ন করেন খুনের রাতে তুমি অফিস থেকে ফেরার পথে মাঝ রাস্তা থেকে কেন আবার ফিরে গিয়েছিলে? হিউন জানায় বিবাহ বার্ষিকীর জন্য কিছু উপহার কেনার জন্য সে শৌলে ফিরে গিয়েছিল। ট্যাং প্রশ্ন করেন তবে শৌল থেকে বাড়ি ফিরতে তোমার 5 ঘন্টা কেন লাগলো? হিউন জানায় ফেরার সময় গাড়িতে তার ঘুম চলে এসেছিল, ফলে সে রাস্তা ভুলে অন্যদিকে চলে যায়। তখন এই গাড়ির ধাক্কা লেগে সে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে সোজা হাইওয়ে ধরে বাড়ি ফিরে আসে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। ট্যাং আবেগতাড়িত হয়ে হিউনকে জিজ্ঞাসা করে তুমি কি নিজেকে সোনিয়ার মৃত্যুর জন্য দায়ী মনে করো? হিউন তখন ভরা আদালতে বলে হ্যাঁ, আমি সোনিয়াকে খুন করেছি। আপনারা যদি এটাই শুনতে চান তবে আমি আমার স্ত্রীর খুনি হতে রাজি। এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল। আমার চুপ থাকাটাই এখন আমার দোষ হয়ে গেল। আমি আমার স্ত্রীকে খুন করিনি, কিন্তু সবাই চাইছে আমি তার খুনি প্রমাণিত হই, যার জন্য আয়নাতেও আমি এখন একজন খুনিকেই দেখতে পাই। আমার আঙুলের ছাপ ঘরে নেই, এতে আমার কি দোষ? দিনে 12 ঘন্টা আমার হাতে রাসায়নিক পদার্থ লেগে থাকে, যার জন্য আমার ত্বক পুড়ে গেছে। আপনারা আমাকে খুনি বলতে পারেন, কিন্তু আমি আমার স্ত্রীকে সত্যি ভালোবাসতাম। আমার এখনো মনে হয় সে হয়তো এখনো বেঁচে আছে, তাই আমাকে খুনি প্রমাণ না করে তাকে খুঁজে বের করুন। শুনানির পর ট্যাং অ্যালেক্সের সঙ্গে দেখা করে এবং বলেন অ্যালেক্স একজন নির্দোষ মানুষকে খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা ন্যায় বিচার নয়। জবাবে অ্যালেক্স বলে আবেগপূর্ণ কথাবার্তা বলে তুমি মামলা জেতার চেষ্টা করছো, কিন্তু হিউন খুনি ছিল এবং এখনো খুনি। তোমার জন্য একজন মানসিক বিকারগ্রস্ত খুনি সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ট্যাং তখন অ্যালেক্সকে অভিযুক্ত করে বলে হিউনকে ফাঁসানোর জন্য তুমি হয়তো তার স্ত্রীকে খুন করেছো এবং তার মৃতদেহ গুম করেছো। তোমরা জঘন্য লোক। পরের দিন চূড়ান্ত শুনানি শুরু হয়। অ্যালেক্স আদালতকে বলেন যদিও আমার কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু হিউনের চরিত্র দেখুন। সে একজন স্কুল ছাত্রীর নির্যাতন ও খুনের মামলায় সন্দেহভাজন ছিল। তার স্ত্রী তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছিল, তাই সে তাকে খুন করেছে। অত্যন্ত চতুরতার সাথে সে লাশ গায়েব করেছে যাতে কোনো প্রমাণ না থাকে। পুলিশ সময় মতো না এলে হয়তো সে রক্তের দাগও মুছে ফেলতো। হিউনের নিষ্পাপ চেহারার আড়ালে একজন শীতল মস্তিষ্কের মানসিক বিকারগ্রস্ত খুনি লুকিয়ে আছে। সোনিয়াকে খুন করার অন্য কারো কোনো কারণ ছিল না, আর সোনিয়া নিজে থেকেই গায়েব হয়ে যাওয়ার কোনো অবকাশই নেই। এমন দানবকে মুক্তি দিলে তার সাহস আরো বাড়বে, সে আরো খুন করবে, আর এটাই হবে সবচেয়ে বড় অবিচার।
ট্যাং এবার তার যুক্তি পেশ করেন। তিনি আদালতকে বলেন, সবসময় বলা হয় 10 জন দোষী মুক্তি পেলেও যেন একজন নির্দোষের শাস্তি না হয়। এই কারণেই আদালতে প্রমাণের এত গুরুত্ব। এই মামলায় হিউন তার স্ত্রীকে খুন করেছে, তার কোনো প্রমাণ নেই। স্কুল ছাত্রীকে খুন করারও কোনো প্রমাণ পুলিশের কাছে ছিল না। ইন্ট্রোভার্ট হওয়া এবং চুপ থাকাটা তার দোষ হয়ে গেল। বিচার ব্যবস্থা একজন নির্দোষ হিউনকে খুনি হিসেবে চিন্তিত করলো। সোনিয়ার মৃতদেহ পাওয়া যায়নি, মানে সে এখনো বেঁচে থাকতে পারে, আর আজ আমি তাকে এই আদালতে জীবিত হাজির করব। ট্যাং তখন 3 গুনতে শুরু করেন। সবার চোখ দরজার দিকে, কিন্তু 3 গুণের পরও দরজা খুলে না, কেউ ভেতরে আসে না। ট্যাং তখন জুরিদের দিকে তাকিয়ে বলেন, আপনারা সবাই দরজার দিকে তাকিয়েছিলেন, এর মানে আপনারা সবাই এখনো বিশ্বাস করেন সোনিয়া হয়তো বেঁচে আছে। তার মানে আমাদের মনে এখনো সন্দেহ আছে যে সে খুন হয়েছে কিনা। আর আদালতে যখন কোনো সন্দেহ থাকে তখন তার উপর ভর করে কাউকে শাস্তি দেওয়া যায় না। বিচারক ট্যাংয়ের যুক্তি মেনে নিয়ে কোনো প্রত্যক্ষ প্রমাণের অভাবে হিউনকে নির্দোষ ঘোষণা করেন। অ্যালেক্স তখন ট্যাংকে জানায়, যখন ট্যাং 3 গুণ ছিল তখন সবাই দরজার দিকে তাকিয়েছিল, কিন্তু হিউন একবারের জন্য ঘুরে তাকায়নি। অ্যালেক্সের কথা শুনে ট্যাং পুরোপুরি স্তম্ভিত হয়ে যান। তিনি বুঝতে পারেন হিউন ফিরে তাকায়নি, কারণ সে নিশ্চিত ছিল যে সোনিয়া মারা গেছে। এদিকে হিউন সেই বৃদ্ধের ছেলেকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ছেলেটি তাকে একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যায়, যা হাইওয়েতে পৌঁছায়। জিয়ান একটি বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানকার একটি কাঠামো দেখে চমকে ওঠে। তার মনে হয় সে এই জায়গাটি যেন আগেও কোথাও দেখেছে। ঠিক তখনই তার মনে পড়ে হিউনের একটি ছবিতে সে এই কাঠামোটি দেখেছিল। জিয়ান সঙ্গে সঙ্গে ট্যাংকে ফোন করে জানায়। হাইওয়ের দিকে যাওয়ার এই শর্টকাট রাস্তায় সে বাঁধের কাছে নিয়ে যায়, এবং বৃদ্ধের ছেলেটি সেই রাতে হিউনকে বাঁধের কাছে গাড়ি থামিয়ে নামতে দেখেছিল। নিশ্চিতভাবেই হিউন সেখানে সোনিয়ার মৃতদেহ ফেলতে গিয়েছিল। ট্যাং বুঝতে পারেন হিউনকে নির্দোষ প্রমাণ করে তিনি সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি দ্রুত হিউনের বাড়িতে পৌঁছান এবং তার মুখোমুখি হন। ট্যাং বলেন, আমি জেনে গেছি তুমি তোমার স্ত্রী সোনিয়া এবং সেই স্কুল ছাত্রীকে খুন করেছো। হিউন তখন হেসে ওঠে এবং পুরো সত্যিটা স্বীকার করে। সে জানায় সেই স্কুল ছাত্রীকে নির্যাতন করে খুন করেছিল এবং প্রতীক হিসেবে তার একটি দাঁত তুলে নেয়, যা ছিল একজন সিরিয়াল কিলারের শুরুর দিক। যখন সে জানতে পারে যে সোনিয়া শানের সাথে হাত মিলিয়ে তার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে, তখনই সে সোনিয়াকে খুন করার পরিকল্পনা করে। সে কোম্পানির স্টোর রুম থেকে একটি ডামি ডেড বডি চুরি করে অনুশীলন করে যে বাড়ি থেকে বাঁধ পর্যন্ত পৌঁছাতে তার কত সময় লাগে। খুনের রাতে সোনিয়া হিউনের ড্রয়ারে সেই মেয়েটির ভাঙা দাঁত খুঁজে পায় এবং নিশ্চিত হয় যে তার স্বামী একজন সাইকো কিলার। সে হিউনকে এর জবাবদিহি করতে বললে হিউন ছুরি দিয়ে সোনিয়ার বুক চিরে তাকে হত্যা করে। এরপর সে শান্তভাবে আধা পোড়া মোমবাতিগুলো আবার জ্বালায়। ট্যাং জানতে চান সোনিয়ার মৃতদেহ সে বাড়ি থেকে কিভাবে বাইরে বের করলো। হিউন জানায় সে পার্কিং এর গাড়িগুলোর লক অ্যালার্মের সাথে কারসাজি করে, ফলে সব গাড়ির অ্যালার্ম একসাথে বাজতে শুরু করে। এই গুলমালে ওয়াচম্যান যখন পার্কিং এ যান, সেই সুযোগে হিউন প্লাস্টিকে মোড়ানো সোনিয়ার লাশ বারান্দা থেকে নিচে ফেলে দেয় এবং নিজেও বারান্দা দিয়ে নামে। অ্যালার্মের শব্দে লাশ নিচে পড়ার শব্দ চাপা পড়ে যায়। এরপর সে সোনিয়ার লাশ নিয়ে সেই বাঁধের কাছেই গুম করে আসে। যখন হিউন এই স্বীকারোক্তি দেয়, পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এটা ছিল ট্যাংয়ের পরিকল্পনা। এরপর বাঁধের কাছে পুলিশ সোনিয়ার মৃতদেহ খুঁজতে শুরু করে। ট্যাং অ্যালেক্সকে একটি অডিও রেকর্ডও দেন, যেখানে হিউনের পুরো স্বীকারোক্তি রেকর্ড করা আছে। অ্যালেক্স ট্যাংকে বলেন, তুমি তোমার নিজের ক্লায়েন্টকে দোষী প্রমাণ করলে, এতে তোমার সুনাম নষ্ট হবে। ট্যাং জবাবে বলেন, সুনাম জরুরি নয়, আসল অপরাধী ধরা পড়াটাই জরুরি। অবশেষে পুলিশ সোনিয়ার মৃতদেহ খুঁজে পায়, আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভির এক্সপ্লেনেশন? আশা করি এই দুর্দান্ত ক্রাইম থ্রিলার মুভিটি আপনার কাছে দারুণ লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।